শুল্কের চাপ সামলাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে চায় সরকার। ৪৮ ঘন্টায় যাচ্ছে ২ চিঠি। আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব। ২টা চিঠি আগামী ৪৮ ঘন্টার মধ্যে যাবে। সাপে বর বলছেন বিডা চেয়ারম্যান। এটার মধ্যে নেগেটিভিটি আমি একদমই কিছু দেখি না। এই অপরচুনিটিকে ইউজ করে আমি মনে করি যে আমাদের আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেটে একটা সিগনিফিকেন্ট প্রোগ্রেস আনা সম্ভব। কাল ঢাকায় শুরু হচ্ছে বিনিয়োগ সম্মেলন। আসছেন ৪০ দেশের প্রতিনিধিরা। বিএনপি, জামাত, এনসিপিকে আমন্ত্রণ। আগস্টে হামলা ভাঙচুরের ঘটনায় ৭২ জন আওয়ামীপন্থী আইনজীবী কারাগারে। চলতি মাসেই জুলাই গণহত্যার ২ মামলার চার্জশিট। ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন টিউলিপ। মন্তব্য দুদক চেয়ারম্যানের। হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা দাবি। ঈদের মাসের রেকর্ড $৩২৯ কোটি পাঠিয়েছেন প্রবাসীরা। ঋণের চতুর্থ কিস্তি পেতে আইএমএফের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক। গাজায় ত্রাণকর্মীদের উপর ইসরায়েলি হামলার ভিডিও ভাইরাল। যুদ্ধাপরাধের অভিযোগ ভুল আইডিএফের। এবং বারবার অবস্থান বদল নয়, নির্দিষ্ট পজিশনে ব্যাট করতে চান মিরাজ। ২ বিশ্বকাপ খেললেও ধারাবাহিক হতে পারেননি ওপেনার জুনিয়র তামিম। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাড়তি শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বাণিজ্য বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নানা পদক্ষেপের অংশ হিসেবে শিগগিরই ঢাকা থেকে 2টি চিঠি পাঠানো হচ্ছে ওয়াশিংটনে। মার্কিন শুল্ক আরোপ নিয়ে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এসব কথা জানান সরকারের দায়িত্বশীলরা। আর যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে শ্রমিকদের মজুরির উপর কোনো প্রভাব যাতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে বলছেন তারা। গেল 2 এপ্রিল বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে শুল্ক 15% থেকে বাড়িয়ে 37% করার সিদ্ধান্তের কথা জানায় ট্রাম্প প্রশাসন। হঠাৎ করে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে চিন্তিত ব্যবসায়ীরা। পরিস্থিতি মোকাবেলায় রোববার বিকেলে সচিবালয় অর্থ উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠক করা হয়, যেখানে পরিকল্পনা, বাণিজ্য এবং বিদ্যুৎ উপদেষ্টা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি উচ্চ পর্যায়ের টিম এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, নেতিবাচক প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের সাথে আরও বাণিজ্য বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউএস এর সাথে এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো, এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব, সো দ্যাট তাদের সাথে আমাদের বাণিজ্যিক একটা সম্পর্ক একটা দৃঢ় হয়। আর আমাদের এখান থেকে যারা ইম্পোর্ট এটা আমরা করবো। আমেরিকানরা মনে করে যে বাংলাদেশের প্রোডাক্ট অনেক বেটার, অন্য দেশের তুলনায় সেটাকে আমরা আরো এফিসিয়েন্সি বাড়াবো প্রাইভেট সেক্টরে। বাণিজ্য উপদেষ্টা জানান, পণ্যের ট্যারিফ এবং নন ট্যারিফের বিষয়টি পুনর্মূল্যায়ন করা হবে। ঘটানো হবে রপ্তানি পণ্যের বিস্তার। আর পরিকল্পনা উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্তে শ্রমিকদের মজুরির উপর যাতে প্রভাব না পড়ে সেদিকে সতর্ক থাকতে হবে। আমরা এইটুকু জানি যে আমাদের দিক থেকে আমরা কিন্তু অন্তত যে শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসছি, এর থেকে আর কমানো যাবে না এখানে। কাজেই এই বাড়তি করের বোঝা কিন্তু অন্য জায়গাতেই শিফট হবে। আমাদের ট্যারিফ রিলেটেড বা মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে রহিত করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি। ব্যবসায়ীদের আশা, বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক প্রচেষ্টায় এই সিদ্ধান্ত থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। ব্যবসায়ী সম্প্রদায় আমাদের একটা স্বস্তির জায়গা আজকে তৈরি হয়েছে যে সরকারের যে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা আছে এবং সেটা একটা টাইম বাউন্ড পরিকল্পনা। অপরচুনিটি আমাদের সামনে রয়েছে। বাংলাদেশ থেকে অনেক সময় মনে করা হয় যে গার্মেন্ট বোধহয় একমাত্র প্রোডাক্ট যেগুলো আমাদের এক্সপোর্ট বাস্কেটে রয়েছে, কিন্তু এটা ঠিক তা না। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আগামী 48 ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে এসব সিদ্ধান্ত জানিয়ে 2টো চিঠি যাবে ট্রাম্প প্রশাসনের কাছে। 2টা চিঠি আগামী 48 ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে
আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্যের বাধাগুলো দূর হয়ে শুল্কের বিষয়ে তারা যাতে পুনর্মূল্যায়ন করে সেসব উল্লেখ থাকবে এই চিঠিতে, বলেন প্রেস সচিব। আমাদের অ্যাডভাইজাররা এবং শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। থ্যাংক ইউ। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে মনে করছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আর এই ব্যাপারে নির্ভর থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে। এটার মধ্যে নেগেটিভিটি আমি একদমই কিছু দেখি না। এই অপরচুনিটিকে ইউজ করে আমি মনে করি যে আমাদের আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেটে একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস আনা সম্ভব। কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে 4 দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন। অংশ নেবেন 40টি দেশের প্রতিনিধিরা। এর মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সেতু বন্ধন তৈরি হবে বলে আশা করছে সরকার। রোববার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আর সম্মেলনে এবার আমন্ত্রণ জানানো হয়েছে 3টি রাজনৈতিক দল, বিএনপি, জামাত এবং এনসিপিকে। বিগত সরকারের শাসনামলে দেশের অর্থনীতিতে যে ক্ষত তৈরি হয়েছে তা পুনরুদ্ধারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে সোমবার থেকে প্রথমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। এই সামিটে যুক্ত হবেন দেশি বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। এই সম্মেলন বাংলাদেশের বিনিয়োগে নতুন পাইপলাইন তৈরি করবে বলে আশা সরকারের। আমরা যদি ইনভেস্টরদেরকে ফিজিক্যালি নিয়ে আসতে পারি বাংলাদেশে, তাহলে তারা প্রথমবার যখন বাংলাদেশকে এক্সপিরিয়েন্স করে, বাংলাদেশের মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তখন তাদের কাছে মনে হয় যে না, এই দেশে আসলে ইনভেস্ট করা যাবে। রোববার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, এই সম্মেলনে অংশ নেবে 40টি দেশের বিনিয়োগকারীরা, যেখানে থাকবে চীনের পাওয়ার চায়না ও আমেরিকার এক্সিলারেট এনার্জির মতো প্রতিষ্ঠানও। সম্মেলনে আইএলও ও নাসার সঙ্গে চুক্তি হবার সম্ভাবনাও আছে। তো আইএলওর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি, তার সাথে আরো বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে, নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষর কথা চিন্তা করছি। সেটা নিয়ে আপনাদেরকে আমরা যেদিন চুক্তি স্বাক্ষর করা হবে সেদিন আপনাদেরকে আমরা আরো ডিটেইল। সম্মেলনে অংশ নিতে বিএনপি, জামায়াত ও এনসিপি এই 3 রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান বিডার প্রধান নির্বাহী। বাংলাদেশকে মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনের সময় মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক 72 জন আইনজীবীকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। নারী ও সুস্থ বিবেচনায় জামিন পেয়েছেন 11 জন। রোববার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান মোট 94 জন আইনজীবী। তাদের মধ্যে 83 জন রোববার আদালতে হাজির হন। গত 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর এবং হত্যা চেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনায় আওয়ামী লীগপন্থী 144 আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। গত 6 ফেব্রুয়ারি মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। আদালত জামিন নামঞ্জুর করার সময় বলেছিলেন যে এই আইন অঙ্গনে আপনারা আসেন, আইনের প্রফেশন করতে আসেন এবং আইনের চর্চা করতে আসেন, কিন্তু এখানে এসে একদল আরেকদল আইনজীবীর উপরে নির্মমভাবে যে আপনারা আঘাত করেছেন, যেভাবে তাদেরকে আপনারা গুরুতর আঘাত করেছেন, আক্রমণ করেছেন, এটা দেশবাসী এবং আইনজীবীরা কখনো এটা কামনা করতে পারে না। জুলাই গণহত্যার 2টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দেয়া হবে এই মাসেই। এর মধ্যে একটি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সাংবাদিকদের এই কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, 3টি মামলার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে, এগুলো যাচাই বাছাই করা হচ্ছে, আর ট্রাইব্যুনাল নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনে প্রাণহানি প্রায় 1,500 মানুষের, বেশিরভাগই শিক্ষার্থী ও শিশু। এসব ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যের বিরুদ্ধে। রোববার 2টি মামলার শুনানি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, এ মাসেই 2টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে, শুরু হবে বিচার কাজ। শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফট আমাদের হাতে এসেছে, যেটার আরো ফার্দার কাজ চলছে। খুব সহসাই
দুটো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত দুটো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। আয়নাঘর খ্যাত বন্দিশালা পরিদর্শনে গিয়ে বোমা ঝুঁকিতে পড়ার কথা জানান চিফ প্রসিকিউটর। বলেন, ট্রাইব্যুনাল নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। তিনটা জটিলতম গুমের সেন্টার আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন, আবিষ্কার করেছেন। সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল এবং তারা যে ষড়যন্ত্রগুলো করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন এই ব্যাপারে সম্যক অবহিত এবং তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। রোববার শুনানি হওয়া দুটি মামলার একটির তদন্ত প্রতিবেদন 15 জুলাই ও আরেকটির প্রতিবেদন 6 জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। খুব সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদ করছি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। আদালতে হাজিরা দিতে এসে জনরোষের মুখে পড়েছেন নীলফামারী 1 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আফতাবউদ্দিন সরকার। রোববার দুপুরে নীলফামারী আদালতে ডোমারের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে এসে জনরোষের মুখে পড়েন তিনি। পুলিশের কঠোর নিরাপত্তা উপেক্ষা করে উত্তেজিত জনতা তার উপর চড়াও হয়ে ভুয়া ভোট চোর সহ বিভিন্ন স্লোগান দেয়। এ সময় তার উপর জুতা ও ডিম নিক্ষেপ করা হয়। এছাড়া তাকে মারধরের চেষ্টা করা হয়। এর আগে গত 5 মার্চ বুধবার রাতে তাকে রংপুরের নগরের সেনপাড়া এলাকা থেকে আটক করে পুলিশ। সেখানে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3টি হত্যা মামলায় আটক দেখানো হয়। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক। এমন মন্তব্য করেছেন দুদকের চেয়ারম্যান। জানান, পলাতক শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নিতে চায় দুদক। আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে সশস্ত্রিক মামলা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্টের পর সামনে আসে কিভাবে ক্ষমতার অপব্যবহার করে শেখ পরিবার গড়ে তোলে অঢেল সম্পদ। শেখ পরিবারের সদস্যরা পালিয়ে গেলেও তাদের ফেরত পেতে মরিয়া দুদক। রবিবার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন দুদক চেয়ারম্যান সহ কমিশনের সদস্যরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির চেয়ারম্যান বলেন, শেখ পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী এবং আমলাদের বিদেশে পাচার করা অর্থ ফেরাতে কাজ করছে সংস্থাটি। আমরা প্রসিকিউটর, আমরা কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট আমরা ইস্যু করি না, আদালত থেকে এটা হয়। আমাদের মামলাটা যখন পড়ে যাচ্ছে খুব শিগগিরই আপনারা পাবেন আদালত থেকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আপনি পাবেন। সেক্ষেত্রে যদি আমাদের আসামি অ্যাবসকন্ডিং হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে আসামিকে আনার জন্য আরও প্রক্রিয়া আছে, ইন্টারপোল আছে এবং অন্যান্য যত সব প্রক্রিয়া আছে আমরা সবগুলি আমরা অনুসরণ করব। আন্তর্জাতিক প্রসিকিউটিং এজেন্সিগুলির সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা সেভাবে আগাবো। এদিকে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে তার দুর্নীতির বিষয়ে আইনজীবীর মাধ্যমে জানানো হয়েছে, এমনটাই দাবি করছে দুদক। বাংলাদেশের আদালতে হাজির হয়ে মামলা মোকাবেলা করার আহ্বান জানান সংস্থাটির প্রধান। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। আদালতে হাজির হয়ে তারা জন্য অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করেন। এদিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দম্পতির বিরুদ্ধে 65 ব্যাংক হিসাবে প্রায় 700 কোটি টাকা সন্দেহজনক লেনদেন আর অবৈধ সম্পদ অর্জনের অপরাধে মামলা করে দুদক। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। কিছু মানুষ রাজনৈতিক দল টাকার লোভে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে কারা নির্যাতিত নেতা আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন, যারা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে চাইছে তারা রক্তের সাথে বেইমানি করতে চাইছে। আব্দুস সালাম পিন্টুর মৃত্যুদণ্ড নিশ্চিত করে আওয়ামী লীগ আনন্দ উল্লাস করতে চেয়েছিল, কিন্তু পারে নাই বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। এ সময় সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দাবি করেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া মুসলিম ওয়াকফ আইন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি।
রোববার গুলশানে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শঙ্কা প্রকাশ করে বলেন, সম্প্রীতি বজায় না রাখলে তার প্রভাব প্রতিবেশী দেশেও পড়তে পারে। ভারতের পার্লামেন্টে মুসলিম ওয়াকফ আইন পাশ করে মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, মুসলমানদের বিরুদ্ধে এই আইনের অপব্যবহারের সুযোগ রয়েছে। এই আইন ইসলামী ওয়াকফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী। তাদের মতে ওয়াকফ বোর্ডের পরিচালনা মুসলমানদের দ্বারাই হওয়া উচিত। তারা একে মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল বলে অভিমত দিয়েছেন। ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকাকে সমুন্নত রেখে উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। ভারতের নরেন্দ্র মোদী সরকার মুসলিম বিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। আইনটিতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখা হচ্ছে। এর মাধ্যমে এসব সম্পত্তিতে ভারত সরকারের সরাসরি খবরদারিত্বের বিধান করা হচ্ছে বলে ফেসবুক পোস্টে মন্তব্য করেন আইন উপদেষ্টা। সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। লক্ষ্যমাত্রা ছাপিয়ে রেমিটেন্সের রেকর্ড। পবিত্র রমজান ঈদ ঘিরে $329 কোটি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা, যা গেল বছরের একই সময়ের চেয়ে প্রায় 68% বেশি। ছুটি শেষে প্রথম কর্মদিবসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এদিকে ঋণের চতুর্থ কিস্তি পেতে IMF-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। এই মাসেই আরও 3টি বৈঠক করবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের অর্থনীতির অন্যতম সূচক রেমিটেন্স। ডলারের চাহিদা মেটানোর পাশাপাশি এই আয় ঋণ পরিশোধ ও রিজার্ভ বাড়াতেও সাহায্য করে। গত 15 বছরে মাসের হিসাবে প্রবাসী আয় সীমাবদ্ধ ছিল $2 থেকে $2.5 বিলিয়ন আশেপাশে। দেশের পট পরিবর্তনের পর এই প্রবাহ বেড়েছে। গত ডিসেম্বরে ছিল সর্বোচ্চ $263 কোটি। গত মাসে সেই রেকর্ডও ছাপিয়ে গেছে, এসেছে $329 কোটি। রেমিটেন্স প্রথমবারের মতো 3 বিলিয়নের যে মাইলস্টোন সেটা আমরা টাচ করতে পেরেছি। মানে এখন থেকে আমরা যাই কল্পনা করব ওটাকে সামনে রেখে আমরা সব ধরনের টার্গেট ফিক্স আপ করব। ওইটা আমাদের বেসলাইন হয়ে গেল। হুন্ডি নিয়েও সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র জানান, হুন্ডিতে অর্থ পাঠালে সম্পদ তৈরিতে সমস্যায় পড়তে হবে। সেই টাকা দিয়ে এখানে তাদের যারা রিলেটিভস থাকবে তারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারবে না। বিভিন্ন ধরনের এমবার্গো থাকবে, বিভিন্ন ধরনের ইনসেন্টিভও থাকবে। এই দুইটার দ্বারা তারা যাতে উদ্বুদ্ধ হয় এবং নেতিবাচক প্রক্রিয়া থেকে, দ্যাট ইজ হুন্ডির কাছ থেকে যারা নিজেদেরকে সরিয়ে আনে, সেই উভয় চেষ্টা কিন্তু প্রশাসন এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবেই করছে। বিশেষজ্ঞরা বলছেন, রেমিটেন্সের চাঙ্গাভাব ধরে রাখতে নজর দিতে হবে দক্ষ শ্রমিক তৈরির কাজে। ফর্মাল চ্যানেলে অর্থ পাঠাচ্ছে তাদের জন্য সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য যে সুবিধা সেগুলোর ব্যবস্থা করা। আর দ্বিতীয় হচ্ছে এই হুন্ডির চক্রকে কিভাবে নিরসন করা যায়, তাদেরকে কিভাবে আসলে এই নিরুৎসাহিত করা যায় সেটার জন্য ব্যবস্থা নিতে হবে। এইটা করতে পারলে আমি মনে করি যে আগামী দিনগুলোতে আমাদের যে রেমিটেন্স আরও বাড়বে। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে আমাদের স্কিলটা বাড়াতে হবে। এদিকে ঋণের চতুর্থ কিস্তি পেতে IMF-এর প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ মাসেই আলোচনা হবে আরও 3 দফা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। এবার জানাবো খেলার সংবাদ। জাতীয় দলের হয়ে একই পজিশনে ব্যাট করতে চান মেহেদী হাসান মিরাজ। সেই বিষয়ে বিসিবি সভাপতির সাথেও কথা হয়েছে তার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সিলেটের ক্যাম্পও বেশ গুরুত্বপূর্ণ। এদিকে জাতীয় দলের হয়ে 2টি বিশ্বকাপ খেললেও এখনও ব্যাটিংয়ের ধারাবাহিক হতে পারেননি তানজিদ তামিম। জানান, সে বিষয় নিয়ে কাজ করছেন তিনি। ব্যাটিং অর্ডারে নির্দিষ্ট কোনো জায়গা নেই মেহেদী মিরাজের। দলের প্রয়োজন কিংবা নিজের চাহিদায় ভিন্ন ভিন্ন জায়গায় ব্যাট করে থাকেন।
জাতীয় দলের হয়ে প্রায় 10 বছর খেললেও ব্যাটিং অর্ডারে নিজের এখনো জায়গা ঠিক হয়নি। এ বিষয় নিয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদের সাথে কথা বলেছেন মিরাজ। আমি অবশ্যই চাই একটা জায়গায় সেটেল হতে, এবং এটা টিম ম্যানেজমেন্টও এগ্রি করেছে, আমার সাথে কথা হয়েছে, এবং কোচ বলেন, প্রেসিডেন্ট বলেন, ফারুক ভাইয়ের সাথেও কথা হয়েছে অনেকবার যে একটা জায়গায় যদি আমি সেটেল হতে পারি আমার জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমের জন্য লাভ হবে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে আগামী 11 এপ্রিল সিলেটে শুরু হবে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। শক্তি কিংবা সামর্থ্যে জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে টাইগাররা, আবার তাদের বিপক্ষে সিরিজ জিতলেও সেটি নিয়ে খুব একটি উচ্চবাচ্য হয় না, কিন্তু হারলেই শুরু হয় নানা সমালোচনা। এ বিষয়েও জবাব দিলেন এই অলরাউন্ডার। ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু সবসময় টাফ হয়, আপনি যে টিমের সাথেই খেলেন না কেন, আর বড় টিম ছোট টিম এরকম না, পারফর্ম করলে অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনার ইন্টারন্যাশনালি কাউন্ট হবে। এই সিরিজে অনেক ইয়াং প্লেয়ারদের অপরচুনিটি হবে, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি দেখেন যে আমাদের মোস্ট যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অলরেডি রিটায়ার্ডে চলে গেছে, এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে। তামিম ইকবাল জাতীয় দল থেকে অবসরের পর রঙিন পোশাকে এখন নিয়মিত তানজিদ তামিম। এরই মধ্যে 3টি আইসিসি ইভেন্ট খেলেছেন, তবে ধারাবাহিক না হতে পারার দায় নিজের উপরেই নিয়েছেন ছোট তামিম। অনেক সময় দেখবেন যে ইনিংস শুরু করাটা অনেক ডিফিকাল্ট সব ব্যাটসম্যানদের জন্য, সেখানে আমি ওটা ভালোভাবে শুরু করতে পারছি, বাট মাঝখানে হয়তো আমি সেটা ক্যারি করতে পারতেছি না। তো আমি মনে করি যে এখানে আমার রেসপন্সিবিলিটিস কিছুটা অভাব রয়েছে, তো আমি এখন থেকে চেষ্টা করব এবং ডিপিএলও চেষ্টা করতেছি যাতে আমার রেসপন্সিবিলিটিস কীভাবে নিয়ে টিমকে হেল্প করতে পারি। তো আশা করি এখান থেকে জিনিসটা নিয়ে পরবর্তীতে কাজে লাগবে। টাইগারদের সামনে ব্যস্ত সূচি, তার আগে পূর্বের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিতে হবে, তবেই বাংলার ক্রিকেটে ফিরবে সোনালী সময়। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় 8 বিভাগে দেশের ক্রীড়াঙ্গনকে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আধুনিক স্পোর্টস ভিলেজ বা হাব তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে আগামী অর্থ বছরেই শুরু হবে এই প্রকল্পের কাজ। রোববার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের এক অনুষ্ঠানে এই তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ক্রীড়াঙ্গনে কখনো ফুটবল আবার কখনো ক্রিকেট সর্বোচ্চ প্রাধান্য পাওয়া খেলাগুলির মধ্যে অন্যতম। দেশের আনাচে কানাচে সব খেলা ছড়িয়ে দিতে ও প্রতিভাবান খেলোয়াড় খুঁজতে অতীতে সরকার নানা পদক্ষেপ নিল, তা আলোর মুখ দেখেনি। তবে এবার সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের 8 বিভাগে স্পোর্টস হাব করার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রোববার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের অনুষ্ঠানে এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। প্রাথমিকভাবে আলোচনা চলছিল চায়নার সাথে, এবং আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও জানিয়েছি বিষয়টা। স্যার যখন সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন কিছুদিন আগে, তিনি সেখানে বিষয়টি তোলেন এবং সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছে। তবে যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের কথা বলছি, সেই জায়গা থেকে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও জানান, স্পোর্টস হাব বাস্তবায়নে কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চলছে ডিজাইনিং এবং অর্থায়ন পরিকল্পনা। সব ঠিক থাকলে আগামী অর্থ বছরেই শুরু হবে এই প্রকল্পের কাজ। মন্ত্রণালয় কাজ করছে, মন্ত্রণালয় আরও ডিটেইল ডিজাইনিং করে আমাদের কি পরিমাণ আর্থিক সহযোগিতা লাগবে সেটা আমরা জানাবো, এবং আশা করি যে আগামী অর্থ বছরেই আমরা কাজ শুরু করে দিতে পারবো। এছাড়া বিকেএসপি থেকে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিতে কাঙ্ক্ষিত সাফল্য না আসায় নতুন করে স্পোর্টস ইনস্টিটিউট গঠনের ভাবনা রয়েছে মন্ত্রণালয়ের, এমনটিই জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।